হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে 19th মে, থার্সডে। সো এই যে উইকেন্ডটা আসতেছে, এটা হচ্ছে লং উইকেন্ড। আর সামার প্রায় চলে আসছে, তো সামারের ফার্স্ট লং উইকেন্ড বলতে পারেন। তো এমনি যখন উইকেন্ডগুলো আসে স্যাটারডে সানডেতে, তো ব্যাঙ্কুভারের আশেপাশে বা বিসিতে কোথাও না কোথাও হঠাৎ যাওয়া হয়। কিন্তু যেহেতু লং উইকেন্ড আর সামারের ফার্স্ট লং উইকেন্ড, তো ভাবলাম যে বিসির বাইরে অন্য কোনো প্রভিন্স থেকে একটু ঘুরে আসি। তো যেহেতু ভাবা হলো, তো টিকিটও কেটে ফেললাম। তো আজকে যাচ্ছি মন্ট্রিয়ালে, 4 দিনের একটা ট্রিপ। মন্ট্রিয়াল হচ্ছে কিউবেক প্রভিন্সের একটা সিটি। তো হ্যাঁ, ওখানেই যাচ্ছি। আর এখন এয়ারপোর্টে আসছি একটু আগেই। মন্ট্রিয়ালের ফ্লাইটটা হচ্ছে 10:30টার সময় রাতে, কিন্তু এখন বাজে মাত্র 8:30। এখনও 2 ঘন্টার মতো বাকি আছে। বাট একটু আগেই চেক ইন করছি, কারণ আজকাল যেহেতু কোনো রেস্ট্রিকশন নাই কোভিডের, তো চেক ইনে অনেক ভিড় হয়। সো ইউজুয়ালি এখন রেকমেন্ড করে যে 2-3 ঘন্টা আগে এসে চেক ইনটা করে ফেলার জন্য। সো এই তো এখন কি আর করার, একটু কিছুক্ষণ বসে থাকবো। তারপর যখন আবার প্লেনে বোর্ডিং করবে, তখন আবার আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো এখন ভ্যাঙ্কুভার থেকে টরন্টোতে যাব, যেটা প্রায় 4.5 ঘন্টা একটা ফ্লাইট। তারপরে টরন্টো থেকে মন্ট্রিয়ালে 1-1.5 ঘন্টার মতো একটা ফ্লাইট। সো এই তো এখন যে কিছুক্ষণ বসে থাকি, আবার যখন বোর্ডিং করাবে তখন আবার দেখা হবে। সো প্রায় 1 ঘন্টা বসে থাকার পর 9:40-এর দিকে বোর্ডিংয়ের জন্য ডাকলো। যেহেতু এখন আর কোভিডের কোনো রেস্ট্রিকশনস এদিকে নাই, আর লং উইকেন্ড, সো অনেক মানুষ ট্রাভেল করতেছে। এবার প্রায় অনেকদিন পরেই এয়ার ট্রাভেল করতেছি। তো এই বোর্ডিং পাস দেখে আস্তে আস্তে প্লেনের দিকে হাঁটা ধরলাম। টরন্টোতে যাওয়ার প্লেনটা 333 ছিল সিটিংয়ে, আর পুরো প্লেনটাই ফুল ছিল। তার মানে বুঝতেই পারতেছেন যে এখন কত মানুষ ডোমেস্টিক ট্রাভেল করে। প্লেন একদম টাইমলি 10:30টার দিকে ছাড়লো। প্রায় 4 ঘন্টা 15 মিনিটের একটা জার্নি শেষে টরন্টো টাইম ভোর 5:30টার দিকে টরন্টোতে ল্যান্ড করলাম। ভ্যাঙ্কুভার আর টরন্টো দুটোই ক্যানাডার মধ্যে, কিন্তু একই দেশের মধ্যে থেকেও এই দুটো জায়গার 3 ঘন্টার ডিফারেন্স ভাবলে আসলে অবাক লাগে। এখানে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে কোনো কিছু সলিড খাবার দেওয়া হয় না। সো আপনার যদি কোনো খাবার খেতে ইচ্ছা হয়, সেটা আপনার কিনে খেতে হবে ফ্লাইটে। টরন্টো এয়ারপোর্টে নেমে টিম হর্টনস থেকে একটা ইয়োগার্ট পারফে আর একটা কফি নিয়ে জাস্ট আধা ঘন্টার মতো বসা লাগছে। তার সাথে সাথে আবার বোর্ডিং শুরু করে দিল। টরন্টো থেকে মন্ট্রিয়ালে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে, আর 7টার ফ্লাইট ওরা একদম টাইমলিই ছাড়ছে। এই ফ্লাইটে দেখলাম ওরা একটা বিস্কিট দিল, আর আমি একটা অরেঞ্জ জুস নিলাম সাথে। সো প্রায় 1 ঘন্টা ট্রাভেল করার পর 8:20-এর দিকে মন্ট্রিয়ালে নামলাম। নেমেই হোটেলে চেক ইন করতে গেলাম, কিন্তু বেশিক্ষণ ছিলাম না। চেক ইন করার সাথে সাথে আবার বাইরে হয়ে আসছি। সো ডিসাইড করলাম সবার আগে যাব হচ্ছে ডাউনটাউন মন্ট্রিয়ালে। তো আর সময় নষ্ট না করে উঠে পড়লাম ওদের ট্রানজিটে। আর এটা হচ্ছে ওদের ট্রেন স্টেশনটা। মন্ট্রিয়াল পুরো শহরটা, ইভেন এই ট্রেন স্টেশনটা, যেখানেই যাবেন না কেন সব জায়গাতে একটা ওল্ড টাচ পাওয়া যায়, এবং এখানে সরকার সেটাই ধরে রাখছে। এবং এই পুরানো বিল্ডিং, পুরানো ট্রেন স্টেশন, এইসব দেখার জন্যই আসলে মন্ট্রিয়ালে বেশিরভাগ ট্যুরিস্ট যায়। ভ্যাঙ্কুভারের ট্রেনগুলা অটোমেটিক চলে, এখানে কোনো ড্রাইভার লাগে না। কিন্তু দেখলাম মন্ট্রিয়ালের ট্রেনগুলাতে প্রত্যেকটা ট্রেনেই একটা করে ড্রাইভার থাকে। আর মজার ব্যাপার হচ্ছে, ক্যানাডার মধ্যে এই শহরটা হলেও এই শহরের ট্যুরিস্ট বাদে আর সবাই ফ্রেঞ্চে কথা বলে। ইভেন এই ট্রেনের মধ্যে অ্যানাউন্সমেন্টগুলোও ফ্রেঞ্চেই বলা হচ্ছিল। ডাউনটাউন মন্ট্রিয়ালের মধ্যে একটা চায়না টাউন আছে, তো ট্রেন থেকে নেমে সেখানে গেলাম লাঞ্চ করার জন্য। মন্ট্রিয়ালে এই চায়না টাউন কিংবা ডাউনটাউনের বাইরে যে রেস্টুরেন্টগুলো আছে, সেখানে যেটা মনে হলো যে প্রাইসগুলো ভ্যাঙ্কুভারের থেকে একটু সস্তাই। রেস্টুরেন্টের সামনে দেখলাম চাইনিজের এই টেম্পলটা আছে, আর এটার সামনে দেখলাম কিছু লোক এক্সারসাইজ বা ইয়োগার মতো কিছু একটা করতেছে। চায়না টাউনের পাশেই হচ্ছে ওল্ড মন্ট্রিয়াল, মাত্র 5 থেকে 7 মিনিটে একটা হাঁটা। সো হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্ট্রিয়ালের নটরডাম বেসিলিকাতে। এই নটরডাম বেসিলিকাটা ক্যানাডার অনেক ফেমাস আর হিস্টোরিক একটা চার্চ, যেটা কিনা 1829 সালে বানানো, প্রায় 193 ইয়ার্স আগে। এই চার্চে ঢোকার জন্য আপনার $14 দেওয়া লাগবে। মন্ট্রিয়ালে আরও অনেক চার্চ আছে, কিন্তু এই চার্চটা সবচাইতে পপুলার আর পুরনো এবং সুন্দর। চার্চটাতে ঢুকে সবার আগে যে প্রশ্নটা মনে আসলো, সেটা হচ্ছে যে 200 বছর আগে এত সুন্দর একটা চার্চ ওরা কিভাবে বানাইছে।
এই চার্চটাকে টিকায় রাখার জন্য বাইরেটা এখানকার সরকার রেনোভেট করে, কিন্তু ভিতরে তেমন একটা রেনোভেশন করা হয় না ইউজুয়ালি। সো ঠিক 200 বছর আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। তখনকার সময়ে জানালার এই পেন্টিংগুলো দেখতে কিন্তু আসলে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে এই চার্চের মেইন পার্টটা, যেখানে প্রত্যেক সানডেতে পোপ এসে বসে আর খ্রিস্টান যারা তারা এখানে সানডেতে এসে ওয়ার্শিপ করে। এই মেইন পার্টটার ওয়ালগুলা হচ্ছে ব্লু কালারের, আর তার উপর দিয়ে যখন এই লাইটগুলা জ্বালাইছে খুব সুন্দর লাগতেছিল পুরোটা দেখতে। মন্ট্রিয়ালে কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে, তো যেসব ট্যুরিস্ট যায় তারা মেইনলি এই সামার টাইমেই যায়। তো এই সামার টাইমে এই চার্চটাতে প্রায় প্রত্যেক দিন শত শত মানুষ যায় জাস্ট দেখে আসার জন্য। এখানে বসে থাকার জন্য বা প্রার্থনা করার জন্য অনেকগুলা বসার চেয়ার বা সিট আছে। চার্চের এই সাইডটাও খুবই সুন্দর। এখানে এসে খুব ইজিলি 1.5-2 ঘন্টা পার হয়ে যাবে, কারণ এই যে এই স্ট্রাকচারগুলোর যে ডিটেলস এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আসলে। ছোট ছোট বিভিন্ন ধরনের স্ট্যাচু আর ওয়ালে অনেক ধরনের পেন্টিং আছে এখানে অনেক মোমবাতি আছে যেগুলো প্রায় 24 ঘন্টায় জ্বালানো থাকে। এত সুন্দর একটা নীল রঙের ওয়াল আর তার সাথে গোল্ডেন কালারের স্ট্যাচুগুলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। এই চার্চের হাতের ডান পাশে ঢুকলে এখানে দেখলাম যে আরেকটা প্রেয়ার রুম আছে। এই চার্চের প্রত্যেকটা জানালাতে আলাদা আলাদা পেন্টিং, এবং প্রত্যেকটা পেন্টিং এর মধ্যেই কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। তো এই নটরডাম বেসিলিকাতে প্রায় 2 ঘন্টা থাকার পরে এই চার্চটার আশেপাশে মানে ওল্ড মন্ট্রিয়ালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখা শুরু করলাম। তো যেমনটা একটু আগে বলতেছিলাম যে মন্ট্রিয়ালে ম্যাক্সিমাম মানুষ ঘুরতে আসেই হচ্ছে গিয়ে এই পুরনো পুরনো বিল্ডিং গুলা দেখার জন্য, এবং এই ওল্ড মন্ট্রিয়ালের ম্যাক্সিমাম বিল্ডিংই 100 বা তার থেকে আরো বেশি পুরনো। সো এগুলো ঘুরে ঘুরে দেখতে আসলেই খুব ভালো লাগে। হাতের ডান সাইডে যে হাই রাইজ নতুন নতুন বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্ট্রিয়ালের ডাউনটাউনের পার্ট, আর ঠিক বাম সাইডে এই জায়গাগুলাকে ওল্ড মন্ট্রিয়াল বলে। হাঁটাহাঁটি করতে করতে ক্ষুধা লেগে গেছে, সো ট্রেনে চড়ে চলে আসলাম লাফায়েত নামের একটা রেস্টুরেন্টে ডিনার করতে। সেখানে যে ট্রাই করলাম গ্রিক শর্মা প্ল্যাটার। তো সেখানে খাওয়া দাওয়া শেষ করে আবার ওল্ড মন্ট্রিয়ালে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম। মন্ট্রিয়াল কিন্তু ক্যানাডার সেকেন্ড লার্জেস্ট সিটি, সো এখানে ট্রেন হোক, বাস হোক বা গাড়ি দিয়ে হোক, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে কিন্তু ভালোই সময় লাগে, এবং এখানে প্রায় কিছুক্ষণ পর পরই জ্যামে আটকা পড়তে হয়। এই যে এই বিল্ডিংটা দেখছেন এটা প্রায় 200 বছর পুরানো, আর দেখলাম যে এটার গেট খোলা, সো ভিতরে যেয়ে একটু দেখে আসলাম যে বিল্ডিংটা কেমন। মন্ট্রিয়ালের এই ওল্ড মন্ট্রিয়াল পার্কটা দিয়ে ঘুরে বেড়াতে কিন্তু বেশ ভালোই লাগে, মনে হয় আপনি কোনো ইউরোপিয়ান একটা দেশে গেছেন। আর যেহেতু লং উইকেন্ড আর সামার টাইম, তো এখানে প্রচুর ট্যুরিস্ট ঘুরতে আসছে। আর এই রাস্তাগুলোতে হাঁটতে হাঁটতে খালি বিল্ডিংই না, এখানে আপনি বেশ কিছু খাবারের দোকানও খুঁজে পাবেন। কিন্তু মন্ট্রিয়ালে আসলে যেহেতু সবাই এই ওল্ড মন্ট্রিয়ালে একবার না একবার আসে, এই সাইডে যে রেস্টুরেন্টগুলো সেগুলোর কস্ট কিন্তু একটু বেশি মন্ট্রিয়ালের অন্য পার্টগুলোর তুলনায়। আর হ্যাঁ, যদি মন্ট্রিয়ালের কোনো সুভিনিয়ার কিনতে চান এই জায়গাতে আপনি অনেক সুভিনিয়ার শপ পাবেন। ওল্ড মন্ট্রিয়ালের পাশেই হচ্ছে ওল্ড পোর্ট, আর সেখানে এই রাউন্ড শেপটের এই রাইডটা আছে, এবং এটাকে এরা ফেরিস হুইল বলে থাকে। এ ধরনের রাইড মুভি কিংবা বইতে কিন্তু খুব দেখা যায়, আর ছোটবেলার থেকে আমার অনেক শখ ছিল যে এরকম একটা রাইডে কোনো না কোনো একদিন উঠবো। সো মন্ট্রিয়ালে এরকম একটা রাইড দেখে আমি আমার এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে এটাতে উঠেই পড়লাম। সো অফকোর্স এই হিউজ রাইডে ওঠার জন্য টিকিট তো কাটাই লাগবে। এটা একদম পাশে গেলে বোঝা যায় যে এটা কতটা বড়। এই ফেরিস হুইলে ওঠার জন্য টিকিটের কস্ট হচ্ছে $25 করে। তো টিকিট দেখিয়ে উঠে পড়লাম ফেরিস হুইলের একটা ক্যাবিনে, আর এখন বসে খালি চারিপাশের ভিউটা এনজয় করার সময়। ফেরিস হুইলটা কিন্তু খুব আস্তে আস্তে উপরের দিকে ওঠে, সো অনেক টাইম থাকে চারিপাশটার ভিউটা এনজয় করার জন্য। আস্তে আস্তে যখন উপরের দিকে ওঠা ধরলাম, নিচের সবকিছু খুব ছোট হওয়া শুরু করলো, আর কি সুন্দর সানটা একদম উপরের থেকে এই ভিউটা পাওয়া যায়। তো এই ছিল আমার মন্ট্রিয়ালের প্রথম দিন। সারাদিন ঘোরাঘুরি শেষে এখন একটু রেস্ট নেওয়ার পালা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।